স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। কিছুক্ষণের মধ্যে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাতে জড়ো হন সেখানকার দলীয় নেতাকর্মীরা। বেগম জিয়াকে বাসা থেকে নিজে ড্রাইভ করে বিমানবন্দরে নিয়ে আসেন বড় ছেলে তারেক রহমান। বিদায়কালে সৃষ্টি হয় আবেগ ঘন মুহূর্তের। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি। বিদায়ের আগে বড় ছেলে তারেক রহমান বেগম জিয়াকে নিজে ড্রাইভ করে বিমানবন্দরে নিয়ে আসেন। নেত্রীকে বিদায় জানাতে উপস্থিত হন লন্ডনে অবস্থানরত নেতাকর্মীরাও। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া বাংলাদেশে যুক্তরাজ্য চিকিৎসা শেষে ব্যাক করতেছেন। এজন্য আমরা যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের প্রবাসীবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছি। মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরে বেগম জিয়ার সঙ্গী হচ্ছেন তার দুই পুত্রবধূ। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আর আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বেগম জিয়ার সঙ্গেই লন্ডনে গিয়েছিলেন তিনি। মা বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পরে উনি ঢাকায় এসে গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন বেগম জিয়া। এরই মধ্যে প্রস্তুত গুলশানের 80 নম্বর সড়কের বাড়িটি। চারপাশে অবস্থান নিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দলের নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ফেরায় উজ্জীবিত নেতাকর্মীরা। দলটির নেতারা আশা করছেন তার ফেরা দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখবে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কাইয়ুম। কাইয়ুম, দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন। সেইখানকার লন্ডনের যখন তিনি বিদায় নিয়েছেন সেই সময়কার চিত্র জানতে চাই আপনার কাছে। থ্যাংক ইউ। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা শত শত নেতাকর্মীরা আবেগঘন বিদায় জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দুপুর লন্ডন টাইম দুপুর 3:17 মানে বাংলা 2:17 বেগম খালেদা জিয়াকে ড্রাইভ করে তারেক রহমান নিজে ড্রাইভ করে হিথ্রো বিমানবন্দরে রয়্যাল সুইট দিয়ে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুপাশে শত শত নেতাকর্মীরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। এতে কিছুটা বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। বেগম জিয়া আমরা ভিতর থেকে খবর পেয়েছি এখন বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছে। 4:10 মধ্যে উনি ফ্লাই করবেন এবং এরপরে কাতারে 1 ঘন্টা যাত্রা বিরতি করে কালকে 10:30টার ভিতরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বেগম জিয়াকে বিদায় জানাতে তারেক জিয়া নিজে উপস্থিত ছিলেন এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনও ছিলেন এবং তার সাথে যাচ্ছেন তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং প্রিয়দা শামিলা রহমান, ডাক্তার জাহিদ এবং ঢাকা থেকে আগত দুইজন ডাক্তার তাবিদ আউয়াল, বেগম জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান, গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং অন্যান্যরা। এ সময় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বেগম জিয়াকে বিদায় জানাতে তারেক রহমান আবেগঘন হয়ে পড়েন। বেগম জিয়া এ সময় যুক্তরাজ্য বিএনপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত তাদেরকে তারেক রহমানকে দেখভাল করার কথা বলেন আমরা ভিডিওতে শুনেছি। এই ছিল আপাতত। পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের সামনে আবার আসবো। জি কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আব্দুল কাইয়ুম। লন্ডন থেকে সরাসরি জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়ার সবশেষ চিত্র।
কাল সকাল 10:30টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করতে মুখিয়ে দলটির নেতাকর্মীরা প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজাও। সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দলটি। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন আশা দলটির নেতাদের। চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আর আরাফাত রহমান কবুর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গেই লন্ডনে গিয়েছিলেন। তার জন্য সমস্ত দেশের মানুষই উদ্গ্রীব এবং সবাই কিন্তু একসঙ্গে নেমে যায়। এই সমস্ত জন্য কিন্তু এই শৃঙ্খলা রক্ষা করা একটু কঠিন। তারপরেও আমাদের দল থেকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও নির্দেশনা দিয়েছেন সবকিছু যাতে শৃঙ্খলার মধ্যে থাকে। এরই মধ্যে চেয়ারপারসনকে বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বেগম জিয়ার ফেরা গণতন্ত্রের উত্তরণের পথে দেশকে এগিয়ে নিতে সাহস, নির্দেশনা এবং আশা যোগাবে। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের পক্ষে একটি শক্তি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুতি চলছে বাসা, রাজনৈতিক কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকছে বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমার অফিসাররা ওয়াদা করেছেন, রমজান মাসের প্রথম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। অতীতের যেগুলো হয়েছে এগুলো আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বললেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলছেন, নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এ নিয়ে কোনো পক্ষের উপরেই চাপ নেই। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপটকে অংশ নেন ইইউ রাষ্ট্রদূত। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সাথে 27 দেশের জোটভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তুলে ধরেন তিনি তার সূচনা বক্তব্যে। বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো আইনি প্রক্রিয়া, এতে সময় লাগবে বলে মন্তব্য করেন মাইকেল মিলার। বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হওয়া জরুরি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত খুবই পরিষ্কার। পরের ধাপ হলো বিচার প্রক্রিয়া। যারা অপরাধের জন্য অভিযুক্ত তাদের বিচার হওয়া প্রয়োজন, তবে তা হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। নির্বাচন কবে হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো পক্ষকেই চাপ দেবে না ইইউ। নির্বাচন কবে হবে না হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে, তবে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের সফলতার অংশ হতে চাই। ইইউ নির্দিষ্ট কোনো তারিখে নির্বাচন হবার জন্য কাউকে চাপ দেবে না। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে সমর্থনের কথাও জানান মিলার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হলে তা পর্যালোচনা করে প্রত্যাহার করা হবে। কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না।
সরকারের নীতিমালা হলো কোনো সংবাদ মাধ্যম বন্ধ করা হবে না। দুপুরে রাজধানীতে সার্কিট হাউসে ডিএফপির কনফারেন্স হলে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জানান, আওয়ামী লীগের আমলে যেসব গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করবে সরকার। যেসব ভুয়া সাংবাদিক তৈরি করা হয়েছে তাদেরও খুঁজে বের করা হবে। আমরা এই মামলাগুলোর সবগুলো পুরা প্রশাসনকে, আমাদের তথ্য অফিসকে ইউজ করে বা এদেরকে সাথে নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে যাবে, তারা বিচার করে দেখবে। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। আমরা সরকার থেকে চাই না কোন সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হবে। রাজধানীর বেলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা 6:45টার দিকে আগুন লাগার পর নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এ সময় ভবনের ভেতরে আটকে পড়া 35 জনকে জীবিত উদ্ধার করা হয়। ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় থাকা রেস্তোরাঁ থেকে আগুন লাগে। বহুতল ভবনটির ওপরের তলাগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকান রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে, জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে গত বছরের 29শে ফেব্রুয়ারি রাতে বেলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে 46 জনের মৃত্যু হয়। আন্ডারগ্রাউন্ডের জেনারেটর রুমটা আছে না, ওই জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাতটা হয়েছে। আমি পুরা মনে করেন বিকট আওয়াজে কোনো মতে বাইক রাইকা ফ্রেন্ড পিছনে ছিল, ওকে দিয়ে বাইরে গেছে। লোক যারা ছিল ভিতরে ধুমো হয়ে গেছে, সবাই ছাড়া চলে গেছে। ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই 15 তলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত 35 জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেভ করে রেখেছি। দর্শক, আগুনের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রাকিব হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাকিব, আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে জানা গেছে কিনা? 6:45টায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে এসছে, সেক্ষেত্রে আপনি এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা? অবস্থা যদি বলি তাহলে বেলি রোডের এই ক্যাপিটাল সিরাজ সেন্টারে কিন্তু সন্ধ্যায় আসলে আগুন লাগে। এরপর 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিস আমাদের যেটা জানিয়েছেন আনুষ্ঠানিক ব্রিফিংয়ে যে হচ্ছে এই ভবনটির পেছনে যে ভবনটি রয়েছে, ভবনটির হচ্ছে বেসমেন্টের যে জেনারেটর রয়েছে সেই জেনারেটর থেকে আসলে আগুনের সূত্রপাত হতে পারে, এমনটা কিন্তু ধারণা তারা করছেন। তবে তদন্তের পর কিন্তু আসলে আগুন লাগার সঠিক কারণটা তারা বলতে পারবেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত বছর কিন্তু এই বেলি রোডের একটি ভবনে আগুন লাগে। সেই 1 বছরের মাথায় আবারও বেলি রোডে আরেকটি ভবনে হচ্ছে আগুনের ঘটনা অনেকটাই আতঙ্ক বিরাজ করেছে এখানকার যারা আছেন ব্যবসায়ী তাদের মুখে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে ভবনটিতে যখন আগুন লাগে এরপরে ফায়ার সার্ভিসের এক এক করে হচ্ছে 9টি ইউনিট আসলে ঘটনাস্থলে আসেন এবং এসে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকেন এবং কাজ করার পর কিন্তু হচ্ছে তারা মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে এবং হচ্ছে এখনকার অবস্থা যদি বলি তাহলে এখন আগুন সম্পূর্ণ নির্বাপন হয়েছে অনেক আগেই। তবে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মকর্তা ভিতরে একটু আসলে তদারকি করছেন যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না। তবে এই যে দ্বিতীয় তলায়, এই ভবনটির দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টও আসলে আগুন কিছুটা ছড়িয়েছে এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তবে বেসমেন্টের জেনারেটর থেকে হচ্ছে মূলত আসলে আগুনের সূত্রপাত, এই ধারণাটা কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা আমাদের যেটা জানিয়েছেন। আপনাকে একটা বিষয় রাখি, উৎসুক জনতার কারণে কিন্তু বরাবরের মতো এবারও কিন্তু হচ্ছে দমকল কর্মীদের কিন্তু কাজ করতে অনেকটা বেগ পেতে হয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণে উৎসুক জনতা আসলে এই ভবনটি আশপাশে আসলে আগুন কিভাবে লেগেছে এগুলো দেখতে এসেছেন। তবে এই কারণে পরে তাদের উৎসুক জনতাকে সরিয়ে দিয়েছেন পুলিশ এবং সেনাবাহিনী। সব কিছু মিলে আসলে এখানে আটকা পড়া যারা ছিলেন তাদেরও কিন্তু হচ্ছে আসলে ওই যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেছে। মোট 35 জনকে জীবিত উদ্ধার করেছে, হতাহতের কোনো ঘটনা কিন্তু আছে এবারের আগুনে আমরা আসলে দেখতে পাইনি। সব কিছু মিলিয়ে আসলে যদি বলি যে ফায়ার সার্ভিসের যে তৎপরতা ছিল 1 ঘন্টার চেষ্টায় কিন্তু তারা সম্পূর্ণ আগুন নির্বাপন করতে পেরেছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য ছিলেন তারাও কঠোর তৎপরতা আসলে এখানে চালিয়েছেন। তবে বারবার কেন আসলে এই বেলি রোডে আগুনের যে ঘটনাগুলো ঘটছে প্রতি বছরই, সেই বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন জনমনে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করার জন্য সাধারণ মানুষও কিন্তু বলেছেন। এই ছিল বেলি রোড থেকে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রাকিব হোসেন যুক্ত হয়েছিলেন রাজধানীর বেলি রোড থেকে, সেখানকার আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস।
জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজশাহীতে। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী, সেখানে রয়েছে সংকট, সমস্যা এবং সম্ভাবনা, আছে এসব উত্তরণের চ্যালেঞ্জও। আজ সারাদিন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস কাজ করেছে রাজশাহী জেলায়। এখানের বিভিন্ন সমস্যা তুলে এনেছে এবং সেসব বিষয় নিয়ে এখন কথা বলবো যে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে। এখানে প্রথম 3টি সমস্যায় উঠে এসেছে, একটি পদ্মা নদী, কৃষি সম্ভাবনা এবং বেকারত্ব। সে বিষয় নিয়ে এখন কথা বলবো আমরা অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে। এই যে পদ্মা নদীকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা ছিল, সেই নদীর নাব্যতার কারণে এখন নানামুখী সমস্যা দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এই নাব্যতা ফেরাতে? জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি বলি যে রাজশাহী জেলায় আমাদের মূল 4টি নদীর কথা বলি, প্রথমেই পদ্মা আসবে, তারপর আমাদের পুনর্ভবা আছে, বারনই আছে, রানী আছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের এই নদীগুলো নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রানী নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য যে প্রজেক্টটি ছিল সেটি বাস্তবায়িত হয়েছে এবং পরবর্তীতে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আমাদেরকে বারনই নদীটির নাব্যতা ফিরিয়ে আনা এবং এটার দূষণ মুক্ত করার জন্য সম্প্রতি আমরা নির্দেশনা পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে। এই প্রকল্পটি বাস্তবায়ন কাজ শুরু হবে। রাজশাহী ওয়াসার যে সবচেয়ে বড় প্রকল্পটি, তো এই পদ্মা নদীর যে পানি সেটা সারা রাজশাহী শহরে শোধন করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে এই পানি শোধনাগারটিকে কেন্দ্র করে হলেও আমাদের এই পদ্মা নদীর নাব্যতা আবার ফিরে আনা সম্ভব হবে। আরেকটি বিষয় যে শিক্ষার নগরী বলা হয় রাজশাহীকে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ভালো আছে, কিন্তু এখানে কলকারখানা না থাকার কারণে বেকারত্বের সংখ্যা বাড়ছে। কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও সরকারের সঙ্গে কথা বলেছেন কিনা? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমাদের রাজশাহীটি আসলে যেভাবে ব্র্যান্ডিং হয়েছে, আমাদের সিল্ক হেভেন রাজশাহী নামে আমরা পরিচিত, কিন্তু আমাদের রেশম উন্নয়ন বোর্ড অনেকটাই আমাদের রুগ্ন প্রায় অবস্থায় বর্তমানে আছে। এটি বিসিকের সাথে কোলাবোরেশনে কিভাবে এই সিল্ক কেন্দ্রিক আমাদের কলকারখানা আরো বৃদ্ধি করা যায় সেটির চিন্তা ভাবনা চলছে। শিক্ষানগরী আসলে রাজশাহীতে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় আছে, আমাদের এখানে ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, আমাদের ইউনিভার্সিটি, এগুলো ছাড়াও আমাদের অনেক কলেজ এবং স্কুল রয়েছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আসলে প্রতি বছরই একটা বিপুল সংখ্যক আমাদের যারা শিক্ষার্থী তারা বের হচ্ছে, পাশ করে বের হচ্ছে, তাদেরকে কিন্তু কর্মের সন্ধানে বা কাজের প্রয়োজনে ঢাকা সহ আমাদের বড় বড় নগরীতে যেতে হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের এই নগরীতে আমরা তাদের জন্য আর কি ব্যবস্থা করতে পারি, কোনো শিল্প কারখানার মাধ্যমে তারা কর্মে নিযুক্ত হতে পারে। আরেকটি সমস্যা ফাইন্ড আউট হয়েছে, কৃষি যেহেতু একসময় নাম ছিল, সেই নাম ফিরিয়ে আনার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? এটা আপনি খুবই চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন। আসলে রাজশাহী যারা সাধারণ মানুষ বা রাজশাহীবাসী কিন্তু এই কৃষিকে কেন্দ্র করেই তাদের জীবন এবং জীবিকা পরিচালিত হয়ে আসছে। দিন দিন যেটা হচ্ছে যে আমাদের কৃষি জমির পরিমাণ সারা দেশের মতোই এখানে কমে যাচ্ছে আসলে। আর আরেকটি ট্রান্সফরমেশন হচ্ছে যে আমাদের কৃষি জমিতে আসলে পুকুর খননের একটা বিষয় এখানে উঠে এসেছে। তো আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের পুকুর খননটা আমরা রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা দিনরাত তারা পরিশ্রম করছে এই যাতে কৃষি জমি, বিশেষ করে 2 ফসলি 3 ফসলি জমি যাতে কোনোভাবে নষ্ট করে কৃষকরা ফাঁদে পা দিয়ে এই পুকুর খননটা না করে। এছাড়া আমাদের আইন প্রয়োগের যে সুযোগটা রয়েছে, আমরা যাতে কৃষকরা কোনোভাবেই ফসলি জমি নষ্ট করতে না পারে সেজন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা এটি বন্ধ করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, তিনি কিন্তু বলছিলেন যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য কাজ করছেন তারা। তো ডিবিসি এক্সপ্রেসে ছিল এই পর্যন্তই। আগামীকাল থাকবো নওগাঁতে, সেখানের সংকট সমস্যা তুলে ধরবো আমরা। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। খেলার খবর। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের ইনজুরি সমস্যা কাটাতে বিসিবির হেলথ ডিপার্টমেন্টকে আরও উন্নত করতে হবে বলে জানিয়েছেন কোচ তারেক আজিজ। এই জায়গায় বেশ ঘাটতি আছে বলেও জানান তিনি। এদিকে আরব আমিরাত ও পাকিস্তান সফর সামনে রেখে মিরপুরে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। ইউএই ও পাকিস্তান সফর সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত মাত্র 5 ক্রিকেটার। কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ফিল্ডিং কোচ জেমস প্যামেট ছিলেন প্রথম দিনের অনুশীলন সেশনে। এছাড়াও ছিলেন সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির আলী অনিক, লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমান। তবে তাসকিনের ইনজুরি আবারও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই সাথে মুস্তাফিজকে নিয়েও থাকে অস্বস্তি। সবকিছু মিলে ক্রিকেটারদের এমন ইনজুরির পেছনে বিসিবির হেলথ ডিপার্টমেন্টকে দুষলেন
কোচ তারেক আজিজ। আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি, বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। টাইগার ক্রিকেটাররা পার করছে ব্যস্ত সময়। জাতীয় দলের ক্যাম্পে 5 ক্রিকেটার, বিশ্রামে 5 জন। এ দলের হয়ে খেলছেন 4 জন, পিএসএলে খেলছেন 2 জন। এই ক্রিকেটারদেরও পরিচালিত করতে হবে সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে। আপনি যদি মনে করেন যে ইউএনইউ আপনাকে খুব বেশি টেনশন করতে হবে, তাহলে আমার মনে হয় যে এই যে ক্রিকেট গেম, এনিথিং ক্যান হ্যাপেন, বাট কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট, দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমরা বলি যে প্র্যাকটিস মেথডটা থাকে, সেই জায়গাটায় আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে। এবং টি20 অলওয়েজ মোমেন্টাম গেম, এবং এই মোমেন্টামের জায়গাটা যারা ভালোভাবে গ্র্যাব করতে পারবে সেই টিমই সেই পার্টিকুলার ডেতে জিতবে। সদ্যই আইসিসি লেভেল 3 কোর্স শেষ করে দেশে ফিরেছেন তারেক আজিজ। তার চোখে এখনো পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান। আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার মুস্তাফিজুর রহমান। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। শোবিজ জগতের 4 দলের অংশগ্রহণে শুরু হলো সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসিটি। এর আগে ইনডোরে হলেও এবার খেলা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দিনে প্রতিদ্বন্দ্বিতা করে নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পার্টানস। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া 4 দলের সঙ্গে মেন্টর হিসেবে থাকছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, পরিচালক মুস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু ও প্রবীর রায়চৌধুরী। খেলায় অংশ নেবেন ছোট বড় পর্দার অনেক তারকা। তাদের মধ্যে আছেন দীপা খন্দকার, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, সেফার, কেয়া পায়েল, কণ্ঠশিল্পী আরিফিন রুমি, সালেহা খানম নাদিয়া, কণ্ঠশিল্পী কর্নিয়া সহ অনেকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।